পৃথিবীর অনেক বড় শহরের মতো ঢাকাও একসময় গড়ে ওঠে নদীকে কেন্দ্র করে। যোগাযোগ আর ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে যাওয়ার পেছনে বুড়িগঙ্গার মতো আরও 3টি নদীর ভূমিকা ছিল: শীতলক্ষ্যা, তুরাগ ও বালু। এই 4টি নদী ঢাকাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে জালের মতো। এগুলো ছাড়াও শহরের ভিতর ও পাশ দিয়ে 46টির মতো ছোট বড় খাল ছিল, যেগুলো বিলীন হয়ে গেছে অনেক আগেই। আর বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালুও সে পথেই এগুচ্ছে। বুড়িগঙ্গা সম্বন্ধে বলতে গেলে বুড়িগঙ্গা এখন নদী নাই, এখন খালের চেয়েও নষ্ট হয়ে গেছে, খালের চেয়েও খারাপ। নদী ছিল এখান থেকে প্রায় 100 ফিট আরও উত্তরে, যেটা কি এখন সরকারিভাবে বিসিকের গোডাউন আছে, এর সীমানার মধ্যে। দক্ষিণে যে বেড়িবাঁধটা হয়েছে এটাও নদী, মিটফোর্ড হসপিটালে যে সাসেলমে, এরা কি নদী ছাড়া বানিয়েছে নাকি নদীর উপরে বানিয়েছে? এই বিল্ডিংগুলি কার উপরে, নদীর উপরে নাকি নদীর থেকে বাইরে আছে? নদী তো মনে করেন আপনার দুই পাশে নিচের পক্ষে মনে করেন আপনার 150 ফিটের কম হবে না, মনে করেন আপনার বড় হয়ে গেছে গিয়া। নদীর উত্তর পার যেটা, এই পারে বরফ আপনার কমই হয়েছে, দক্ষিণ পারে বরফটা বেশি হয়েছে। কামরাঙ্গি চর তো মনে করেন এত বড় ছিল না। কামরাঙ্গি চর মনে করেন আপনার মাদবর বাজার, হাবিজ হুজুরের বাড়ি, আর ওই ধারে আপনার আসিল আপনার যে খোলা মুড়ার একটা মাথা আছে, বুঝলেন, হিয়ালখালি, অল্প ছোট আসিল। এর মনে করেন যা দেখেন এর আদা ছিল। তাই আদার থেকে মনে করেন বর্তে বর্তে আপনার এই যে কামরাঙ্গিচরের পুকুর পাশে যেই আপনার নদীটা ছিল, ওই নদীটা আপনার খুব বিরাট পাশ ছিল। ওই নদীটা বর্তে বর্তে এখন খালের লাহান আছে, কাঠের পোলো দিছে, ব্রিজও করছে। আবার আগামী বিগতে মনে করেন আবার নাও থাকতে পারে, ওই খাল ড্রেন হিসাবে থাকতে পারে। এমন আশঙ্কার কারণ আছে, গত 2 যুগ ধরে অল্প অল্প করে তাদের চোখের সামনেই ভরাট হয়েছে নদীর তীর। জোয়ার ভাটা থেমে গেছে, থেমে গেছে পানির প্রবাহ, নদী হয়ে গেছে খাল। এমনিতেই করুণ দশা। নদী কিংবা খাল যে নামেই ডাকা হোক না কেন, অস্তিত্ব বিলীন হওয়া মানেই নগর ও সভ্যতা বিলীন হয়ে যাওয়া। ইতিহাসে সে উদাহরণ বিস্তর। সিন্ধু নদের কারণে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার শেষ হয়। রাইন, মিসিসিপির মতো বহু নদীর গতিপথ পৃথিবীর উন্নত দেশগুলো নির্ধারণ করে নিয়েছে। সেটি অবশ্য অনেক খরচের ব্যাপার। বাংলাদেশের মতো গরিব দেশের পক্ষে তা সম্ভব নয়, কিন্তু যেটি সহজেই করা যায় সেটি হলো নদীর সীমানা ঠিক করা। আমাদের এখন প্রয়োজন হচ্ছে নদীকে ডিফাইন করা, এবং এই ডিফিনিশনটা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। 2011 সনে যে পঞ্চদশ সংশোধনী হয়েছে আমাদের সংবিধানে, এই প্রথমবারের মতো প্রাকৃতিক সম্পদের উপরে রাষ্ট্রের দায়িত্বটা চিহ্নিত করা হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রকৃতি রক্ষা করা, জীববৈচিত্র্য রক্ষা করা, বন রক্ষা করা, জলাভূমি রক্ষা করা। তাহলে সেইটার প্রেক্ষাপটে রাষ্ট্রের একটা দায়িত্ব হচ্ছে নদীকে চিহ্নিত করা। কেউ যদি নদীর শুকনো মৌসুমের শীর্ণ নদীর পাড়টিকে চিহ্নিত করে থাকেন, তাহলে তাকে তস্কর বলা ছাড়া আমার কোনো উপায় নেই। এটাই তাকে বলতে হবে যে তিনি চুরি করছেন। খারাপ অর্থে চুরির প্রসঙ্গটি এসেছে মূলত গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কিছু কাজ দেখে। নদী যাতে দখল না হয় সে লক্ষ্যে উচ্চ আদালত একটি রায় দেন, যার সূত্র ধরে জেলা প্রশাসন তুরাগ ও শীতলক্ষ্যা নদীর তীর চিহ্নিত করতে 30 কোটি টাকা খরচ করে খুঁটি লাগানোর কাজ শুরু করে শুকনো মৌসুমে, যেটির প্রতিবাদ করেছেন পরিবেশবিদরা, প্রত্যাখ্যানও করেছেন। সেই রিপোর্টে কিন্তু তারা বলছে যে নদীর বর্তমান সর্বোচ্চ প্রবাহ ধরেই তারা এটা মার্ক করছেন, কিন্তু আমরা যেটা দেখছি চোখে সেটা হচ্ছে যে নদীর বর্তমান প্রবাহ না, নদীর সবচেয়ে ক্ষীণ যে প্রবাহ সেটা ধরেই তারা করছেন, যাতে করে আশেপাশের যে দখলদাররা তারা মুক্ত হতে পারে। এখন জেলা প্রশাসকরা যারা ছিলেন তাদেরকে আদালত বলেছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বদলি না করতে, যাতে এই রায়টা সম্পূর্ণভাবে কার্যকর হয়। দেখা যাচ্ছে এই রায়টা সম্পূর্ণভাবে কার্যকর হচ্ছে না। টাস্ক ফোর্সের 2-1টা মিটিংয়ে আমি গিয়েছিলাম, সেখানে আদালতের আদেশটাকে ধরে ধাপে ধাপে কিভাবে বাস্তবায়িত হচ্ছে
সেগুলো আলোচনা হওয়ার চাইতে আশেপাশের বিষয় অনেক বেশি আলোচিত হয়। আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক অঙ্গীকারের সম্পূর্ণ অভাব রয়েছে নদীগুলোকে দখলমুক্ত করতে, এবং রাজনৈতিক অঙ্গীকার অনেক বেশি বিদ্যমান আছে দখলদারদেরকে আইনি যে পরিণতি তার থেকে বাঁচিয়ে দেয়। তুরাগ কিংবা তুরাগের পাড়ি তারা যে চিহ্নিত করেছে এবং শীতলক্ষাতে চিহ্নিত করেছে, এটা অন্যায়ভাবে চিহ্নিত করেছে, এটা ন্যায়ানুগ হয়নি। অন্যায়ের কথাটি এলো এ কারণে যে নদীকে দখলের হাত থেকে বাঁচাতে গিয়ে এখন নদীর পেটেই খুঁটি পোতার কাজ করা হচ্ছে। প্রশাসন সেটি করছে সিএস মানচিত্রের সূত্র ধরে। আর সমস্যা সেখানেই, নদীর স্বভাবই হলো ভাঙা গড়া, একদিকে ভাঙে এবং আরেক দিকে গড়ে। সে কারণেই শিকস্তি আর পয়স্তি। গত 20 বছর ধরে এই পয়স্তি শিকস্তির ওই যে সাব্যস্ত করেছেন ভূমিহীনদের দেওয়া, এই একটি মাত্র ব্যুরোক্রেটিক সুযোগের উছিলায় জেলা প্রশাসন বারংবার বংশানুক্রম বলছি এই জন্যে, এরা তো বশংবদ সরকার ব্যবস্থা, তারা বিভিন্ন সুবিধাভোগী রাজনৈতিক পান্ডা এবং অবশ্যই অনেক ক্ষেত্রেই তাদেরও নিজস্ব আত্মীয় স্বজন পরিজনের মাধ্যমে এগুলোর বন্দোবস্ত করেছেন। এবং যেহেতু বন্দোবস্ত করেছেন, ফলে তারা ওই সিএস ম্যাপ অনুযায়ী সিএস ম্যাপকে প্রতি বছর হালনাগাদ করার যে কাজ, সেটি করা থেকে বিরত থেকেছেন। ফলে সিএস ম্যাপ অনুযায়ী যখন দাগ দিতে গেছি আমরা, তখন দেখছি কারো ঘরের ভিতরে চলে যাচ্ছে, আমার কখন দেখছি নদীর পেটের মধ্যে চলে যাচ্ছে, কারণ নদী ওই জায়গা থেকে সরে গিয়েছে। এই যে নদীর সরে যাওয়া, এই সরে যাওয়ার ফলশ্রুতিতে সিএস ম্যাপ অনুযায়ী এটি করার যে সিদ্ধান্ত সরকার আদালত থেকে প্রাপ্ত, সেটিকে এখন বিকৃত অবস্থায় চলে গেছে। জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যেভাবে নদীর তীর চিহ্নিত করছে, তার সুযোগ নিতে শুরু করেছে আগ্রাসী ভূমি দখলবাজ একটি শ্রেণী। খুঁটির পাশে অনেকে নতুন করে মাটি ফেলে সীমানা বাড়ানোর কাজ সেরে নিচ্ছেন। আমরা জেলা প্রশাসন, বিশেষভাবে গাজীপুর জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে দেখেছি যে তারা শুকনোর সময়ে নদীর, সেই রবীন্দ্রনাথের ভাষায় যখন নদী শুকিয়ে যায় সেই অবস্থায় নদীর সীমানা দেওয়ায় তৎপর হয়েছেন, এবং পাশাপাশি সিএস ম্যাপকে ফলো করার নামে একটি অত্যন্ত অন্যায় জটিলতা তৈরি করার চেষ্টা করেছেন। এবং আজকে আমরা যদি তুরাগে দেখতে যাই, আমরা দেখব তার পাশে বিশ্ববিদ্যালয় রয়েছে, আসেনা মিশনের মতো হসপিটাল রয়েছে, বিভিন্ন হাউজিং প্রকল্প রয়েছে। তার মধ্যে অন্যতম হাউজিং প্রকল্প হচ্ছে এই ব্যুরোক্রেটদের সরকারি অফিসার্স হাউজিং প্রকল্প। খুঁটি পোতার 2 যুগ আগে থেকেই ঢাকার আশেপাশের এই 4 নদী দখল হয়েছে অনেক রকম কৌশলে। ঘরবাড়ি আর দোকানপাট দিয়ে অল্প অল্প করে শুরু হলেও পরে তার প্রকৃতি পাল্টাতে থাকে। চোখের সামনে স্থাপিত হতে থাকে সরকারি বেসরকারি স্থাপনা, কলকারখানা, দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদি। যে যেভাবে পেরেছে দখল করে গেছে নদীর পাড়, নদীর পেট এবং কোনো কোনো জায়গায় নদীর বড় অংশই। 2টো তদন্ত কমিটি করে দেওয়া হয়েছিল, সেই তদন্ত কমিটিতে আমরা সবাই যুক্ত ছিলাম। আমরা তার রিপোর্ট পেশ করেছি টাস্কফোর্সের কাছে। মোস্তাফিজুর রহমান ফিদার, যিনি তখন ভূমিমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী, তার নেতৃত্বে বাপা বেলা, আমি সেখানে মেম্বার ছিলাম, রিজওয়ানা মেম্বার ছিল, আমরা কিন্তু এগুলো সরেজমিনে দেখিয়ে সেই রিপোর্ট পেশ করেছিলাম। তার প্রতিফলে জেলা প্রশাসনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা ছিল, কিছুই না হয় নাই। উচ্চ আদালতের নির্দেশকে কিভাবে বুড়ো আঙুল দেখাতে হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে জেলা প্রশাসন ও অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। নির্দেশ ছিল দখল থেকে উদ্ধারের ব্যবস্থা নিতে। ব্যবস্থা অবশ্য নেওয়া হয়েছে, কিন্তু উদ্ধারের নয়, দখলের। হিসাব কষে দেখা গেছে তুরাগে প্রশাসন যে সীমানা চিহ্নিত করেছে তা মাত্র 1.5% মতো সঠিকভাবে করা হয়েছে। প্রশ্ন হল, উচ্চ আদালতের সাথে এই প্রতারণাকে কি ভুল বলে চালিয়ে দেওয়া সম্ভব? এর কি কোনো প্রতিকার বাস্তবে হবে না? পুরানোটা সরানো হচ্ছে না, কিন্তু ওইদিকে যে নতুন ভরাট হচ্ছে সেগুলোও তো বন্ধ করে না। হ্যাঁ, শুধু এটা 3 দিক, এই তুরাগের 3 পাশ,
মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারপাশেই বলা চলে একরকম ভরাট চলতেছে। একটা বলছে বিআইডব্লিউটিসির যে ঘাট মনে করেন, এই ঘাটটা একটা পর্যায়ে কিন্তু এখানে কোনো কিছু ভিড়তেও পারবে না, নাব্যতা কমে গেছে। নদীর ব্যাপারে ডিল করে, নদীর ব্যাপারে কাজ করছে সরকারের কয়েকটা প্রতিষ্ঠান, সংস্থাপন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পানি মন্ত্রণালয়, তারপর নৌ পরিবহন মন্ত্রণালয়। এতগুলো মন্ত্রণালয় যখন, এতগুলো প্রতিষ্ঠান যখন এই নদী কার্যক্রমের সঙ্গে কাজ করে, তখন সমন্বয়ের অভাবে আসলে কোনো কার্যক্রম, আদালতের নির্দেশ অথবা প্রধানমন্ত্রীর নির্দেশ কোনোটি ঠিকমতো পালিত হয় না। বুড়িগঙ্গার মতো সব নদীর অবস্থাই এখন করুণ। কাঁচপুর ব্রিজের নিচে বা উপরে দাঁড়ালে চোখে পড়ে ভরাটের দৃশ্য। এক সময়ের প্রমত্ত শীতলক্ষা দখলের কারণে ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে। রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় প্রভাবশালী নেতাকর্মীদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় নদী ভরাট করে ইট, সুরকি, বালুর প্রকাশ্য বাণিজ্য চলছে। ফলে বাধাগ্রস্ত হচ্ছে নদীর গতিপ্রবাহ। আমরা যেহেতু সরেজমিনে যা দেখছি, এটা আমাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছে যে আসলে যেভাবে আদালত রায়টা দিয়েছিলেন বা যে চেতনার থেকে আদালত রায়টা দিয়েছিলেন, সেই চেতনাকে ধরে এটা বাস্তবায়িত হচ্ছে না। আমরা হয়তো শেষ পর্যায়ে আদালতের কাছে একটা জুডিশিয়াল কমিটি চাইব, যেই জুডিশিয়াল কমিটির মাধ্যমে সমস্ত এই বিরোধীয় বিষয়গুলো নিষ্পত্তি হবে। আমরা তখনও আদালতকে বলেছিলাম যে শুধুমাত্র জেলা প্রশাসকের উপর বা সরকারের উপর দায়িত্ব অর্পণ করলে কিন্তু এটার এই পরিণতি হতে পারে। সে সময় আদালত যাদের দায়িত্বপ্রাপ্ত সংস্থা তাদের উপরই কাজটা দিয়েছিলেন। কিন্তু আমার মনে হয় আমাদের যুক্তিতর্ক এবং ছবি, অন্যান্য প্রমাণ উপস্থাপনের পর আদালত বুঝতে পারবেন যে এখানে আসলে একদম নিরপেক্ষ ব্যক্তিদের ইনভলভমেন্ট প্রয়োজন। তখন হয়তো জুডিশিয়াল কমিটি যে দাবিটা আমরা তুলছি, সে দাবিটা আদালতের কাছে গ্রহণযোগ্য বিবেচিত হতেও পারে। দখলের সাথে বিস্ফোরণের মতো যুক্ত হয়ে আছে দূষণ। প্রতিদিন 0.5 মিলিয়ন ঘনমিটার গৃহস্থালী বর্জ্য গিয়ে পড়ে নদীতে। তার সাথে মিলিত হয় 7,000 শিল্প ইউনিট থেকে আরও 1.3 মিলিয়ন ঘনমিটার শিল্প বর্জ্য। ঢাকা শহরের এই বহির্মুখী পয়ঃবর্জ্য আর শিল্প বর্জ্যের সরাসরি প্রবাহ, এই দুই ধারায় ভয়াবহ দূষণের শিকার হচ্ছে নদী। টঙ্গী, হাজারীবাগ, তেজগাঁও, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, ডিইপিজেড, গাজীপুর এবং ঘোড়াশাল এ 9টি চিহ্নিত প্রবল অঞ্চল থেকে শিল্প বর্জ্য নির্বিচারে নদী দূষণ করেই চলছে। এর ফলে বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু, টঙ্গী ও তুরাগের প্রায় 110 কিলোমিটার নদী ও আশেপাশের এলাকা এখন দুর্বিষহ দূষণের শিকার। এ সমস্ত নদীতে মিশ্রিত অক্সিজেন বা ডিজলভড অক্সিজেন লিটার প্রতি 0 থেকে 2.8 মিলিগ্রামের মধ্যে নেমে এসেছে এবং শুকনো মৌসুমে কখনো কখনো তা শূন্যের কোঠাতেই থাকে। যদিও লিটার প্রতি 4 মিলিগ্রামের নিচে এর মাত্রা জীবন ধারণের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এছাড়াও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত ভারী ধাতু যেমন অ্যালুমিনিয়াম, রেডিয়াম, সীসা ও মার্কারি এর সাথে যুক্ত হয়ে পরিস্থিতিকে করছে আরও ভয়াবহ। 30 থেকে 40 লাখ লোক বিভিন্ন ধরনের অসুস্থতায় প্রতিনিয়ত জর্জরিত হচ্ছে। ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, জন্ডিস, উচ্চ তাপমাত্রা, মূত্রনালী ও কিডনিজনিত রোগ, চর্মরোগ, এমনকি প্রাণঘাতী ক্যান্সার। দূষণের মাত্রার তীব্রতার কারণে ভূ উপরিভাগের পানি ব্যবহারের অনুপযোগী হওয়ায় আমাদেরকে নির্ভর করতে হচ্ছে ভূগর্ভস্থ পানির উপর। বর্তমানে ঢাকা ওয়াসা যে পরিমাণ পানি সরবরাহ করছে তার শতকরা 86% ভূগর্ভস্থ স্তর থেকে তোলা হচ্ছে। ফলে ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর 2 থেকে 3 মিটার নিচে নেমে যাচ্ছে। 1995 আইন, 97 রেগুলেশন, 2011-তে যেটা আপডেট করা হচ্ছে, সেই আইন অনুযায়ী প্রত্যেকটা কারখানা তার বর্জ্য ব্যবস্থার জন্য সে দায়ী। তার পক্ষে সে যদি না করতে পারে তাহলে দেশের আইন অনুযায়ী ওই কারখানা বন্ধ করে দেওয়া উচিত। সরকার চেষ্টা করছে সেটাকে সাভারে নিয়ে গিয়ে সেন্ট্রাল ট্রিটমেন্ট প্ল্যান্ট করে দিতে। হাজারীবাগ ট্যানারির মালিকদের বক্তব্য তাদের কম্পেনসেশন দিতে হবে। আমার কথা হচ্ছে জাতির কাছে তাদের কম্পেনসেশন দেওয়া উচিত। বুড়িগঙ্গার পানি আমার পানি দূষণ করার তার কোনো অধিকার নেই। নদীর প্রবাহ ঠিক রাখা, দখল ও দূষণ থেকে নদীকে মুক্ত রাখতে সরকার একটি টাস্ক ফোর্স গঠন করে এর দায়িত্ব দেন নৌ পরিবহন মন্ত্রীকে। তিনি নিজেও নাম উচ্চারণ না করেই স্বীকার করে নিলেন
দখলদারদের দৌরাত্ম্যের কথা। আমরা সর্বপ্রথম যে উল্লেখযোগ্য কাজটি করেছি সেটা হলো নদীর সীমানা নির্ধারণ করেছি। যদিও এটা নিয়ে কোনো কোনো ক্ষেত্রে প্রশ্ন আছে, থাকতেই পারে, কারণ এটা এত বছর পরে একটা কাজ, এবং আপনি শুনে বিস্মিত হবেন প্রভাবশালী কিছু কিছু ধনাঢ্য ব্যক্তি যারা এগুলো দখল করে রেখেছেন। আমি আপনাকে নাম উল্লেখ না করেই বলতে চাই যে এমন এক ব্যক্তি যিনি একটা বিরাট কোম্পানির মালিক, সে দখল করে আছে তার আমার নদীর সীমানার থেকে প্রায় 250-300 গজ নদীর মধ্যে ভরাট করে তার ঘর টর ইত্যাদি বিভিন্ন কিছু তৈরি করেছে। আমার অন্তত আহ্বান থাকবে তাদের সকলের প্রতি, পরবর্তীতে যারা আসবেন, আওয়ামী লীগ আসলে আমি না থাকলে নিশ্চয়ই এখানে অন্য কেউ মন্ত্রী থাকবেন, অন্য কেউ আসলে এই মন্ত্রণালয়ে একজন মন্ত্রী থাকবেন, তারা যেন বিগত কোনো সরকারের মতোই নদীকে হারিয়ে ফেলার জন্য ব্যবস্থা না নিয়ে যেন নদীকে সচল করার চেষ্টা করে।